শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আজকে আপনাদের সঙ্গে আছি আমি আশেকিন প্রিন্স। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু করোনার টিকা ভালো মন্দ। আর এই বিষয়ে কথা বলতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হবেন ইমিউনোলজিস্ট এবং ইমান রেঞ্জের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডক্টর মাসিউল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আশিক। জি ডক্টর আলম, প্রথমেই আপনাকে জানতে চাচ্ছি যে তুলনামূলকভাবে যারা ভালো জায়গায় বসবাস করছেন তাদের মধ্যে করোনার সংক্রমণটা বেশি, কিন্তু যারা একটু নিম্নবিত্ত শ্রেণীর রয়েছেন, যারা বস্তিতে বসবাস করছেন, তাদের মধ্যে করোনার সংক্রমণটা অনেকটাই কম। এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা? হ্যাঁ আশিক, এটা আসলে খুব মূল্যবান একটা প্রশ্ন হয়েছে। বাংলাদেশের কনটেক্সটেই প্রশ্নটা হয়েছে, আমি সেটা ধরে নিচ্ছি। এটার অবশ্যই একটা সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, বিজ্ঞানভিত্তিক একটা কনটেক্সট আছে, যেটা হয়তো অতটা গবেষণা করা হয়নি, কিন্তু গবেষণার অনেক অবকাশ আছে এই বিষয়টাতে। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে যারা অপেক্ষাকৃত অবস্থাপন্ন পরিবেশে থাকছেন, আমি যদি সহজ বাংলায় বলি, যারা দালান কোঠায় থাকেন, আর সেই তুলনায় যারা একটু অপেক্ষাকৃত কম স্বাচ্ছন্দ্যে থাকেন, তাদের বাড়িঘর বা তাদের পরিবেশ সেই তুলনায় অতটা ভালো নয়। যেমন বাংলাদেশের ঢাকার বা চট্টগ্রাম বিভিন্ন জায়গার বস্তি, তারপরে আরো কিছু অন্য জায়গা। তো এই জায়গাগুলোর সাথে বসবাসের সাথে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা, হেলথ হাইজিনের একটা ব্যাপার জড়িত আছে। যারা দালান কোঠায় থাকেন, যারা অবস্থাপন্ন পরিবেশে থাকেন, তাদের জীবনটা অনেক বেশি ছকবাঁধা। অর্থাৎ আমরা যদি বলি যে এক্সপোজার টু প্যাথোজেনস এন্ড এক্সপোজার টু অ্যান্টিজেনস, অর্থাৎ যেই জিনিসগুলো দিয়ে, ভাইরাস, ব্যাকটেরিয়া তো আছে, আরো বিভিন্ন ছোটখাটো ময়লা আছে, যেগুলোর কারণে আমাদের শরীরে যখন এক্সপোজার হয় তখন আমাদের বিভিন্ন অসুখ-বিসুখ হতে পারে। কিন্তু আবার এটার প্রকারান্তরে অসুখ-বিসুখও যেমন হয়, তেমনি আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, এটার কিন্তু একটা ট্রেনিং হয়। ইমিউন সিস্টেমের ট্রেনিং এর খুব দরকার আছে। তো দালান কোঠায় যারা থাকেন বা সেই ধরনের পরিবেশে যারা থাকেন, সেই ধরনের সামাজিক স্তরে যারা থাকেন, তাদের জীবনটা আমি বলছিলাম একটু ছকে বাঁধা। এই কারণে বাসা থেকে গাড়ি, গাড়ি থেকে অফিস, বা অফিস গাড়ি থেকে স্কুল, আবার গাড়ি, আবার বাসা। তো তাদের বাহিরের এক্সপোজারটা কম হয়, অনেক কম হয়। কিছু, কিছু ক্ষেত্রে একেবারেই হয় না। আর যারা অন্য পরিবেশে থাকেন, অন্য সামাজিক স্তরে থাকেন, অর্থনৈতিক স্তরে থাকেন, তাদের কিন্তু জীবনযাত্রাটা, জীবনধারাটা কিন্তু একেবারে অন্যরকম। তাদের কাপড়-চোপড় থেকে শুরু করে খাবার-দাবার খাওয়া, অথবা কোন ধরনের বাসস্থানে থাকছেন। আমরা যদি একটু আরো সহজভাবে বলি, তাদের এক্সপোজার টু অ্যান্টিজেনস, মানে এক্সপোজার টু বিভিন্ন ময়লাটাও বেশি হয়, কিন্তু সেই সাথে তাদের বডি ট্রেনিংটাও অনেক বেশি হয়। তাহলে যদি বলি যে অসূর্য স্পর্শা, মানে যাকে কখনো সূর্য স্পর্শ করেনি, তার কিন্তু সূর্যের প্রতি প্রতিক্রিয়াটা অনেক বেশি হয় যখন তার সূর্যের সাথে পরিচয় হয়, সূর্যের বাহিরে যখন যায়। আর যে সবসময় সূর্যের আলোতে আছে, তার কিন্তু সহনশীলতাটা অনেক বেশি। এই যে কথাটা বললাম, সহনশীলতা, এটা ইমিউন সিস্টেম এবং রোগ প্রতিকারে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যে আমাদের ইমিউন সিস্টেম কিন্তু শুধু যে আক্রমণ করতে চাচ্ছে তা না, সহনশীলতা, সইবার একটা স্তরে আসতে চায়। তো যেটা ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের যারা এই নিম্নবিত্ত স্তরে বা অন্য জীবনধারায় যারা আছেন, বৃহত্তর অংশ কিন্তু তাদের রোগ সংক্রমণ কম হচ্ছে। হয়তো এই কারণে হতে পারে, এটা আমি পসিবিলিটি বলছি, আমরা এটা পরীক্ষিত নয় যেহেতু, সেজন্য আমরা বলতে পারছি না, যে তাদের ক্রনিক এক্সপোজার টু অ্যান্টিজেন্স, অর্থাৎ প্রতিনিয়ত তারা যেগুলোর এক্সপোজার হয়, সেটার কারণে তাদের শরীরের ইমিউন সিস্টেমের টলারেন্সটা, অর্থাৎ সহনশীলতাটা অনেক বেশি আমরা যারা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকি তাদের তুলনায়। সুতরাং বেশি পরিষ্কার থাকার মধ্যেও কিন্তু সমস্যা আছে, বেশি ময়লা থাকার মধ্যেও যেমন সমস্যা আছে, তেমনি বেশি পরিষ্কার থাকার মধ্যেও সমস্যা আছে। হয়তো বাংলাদেশে করোনার পরিস্থিতিতে এই ব্যাপারটাই কিন্তু হয়তো
এফেক্টিভ হচ্ছে আর কি। এই ব্যাপারটাই হয়তো হচ্ছে, এই ঘটনাটাই ঘটছে যে বেশি পরিষ্কার থাকার কারণে বা বেশি এক্সপোজার না হওয়ার কারণে যারা আক্রান্ত হচ্ছে দালান কোঠায় তারা খুব বেশি আক্রান্ত হচ্ছে ডক্টর হয়তো। আলম, আপনার কথা ধরে যদি বলি তাহলে ইউরোপ আমেরিকাতে যারা রয়েছেন তারা তো পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের চেয়ে অত্যধিক পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই কারণেই কি তাদের মধ্যে আক্রান্তের হারটা বেশি বলা যায়, মানে অন্যতম কারণ কি বলা যায়? আম, তারা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, আম, এটা একেবারেই ঠিক, পুরোপুরি ঠিক নয়। তাদের মধ্যেও কিন্তু দু ধরনের মানুষ আছে যারা আমরা বলি যে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যাদের আছে, অর্থাৎ সূচিবায়ী। সূচিবায় হলে তারা অতিরিক্ত পরিষ্কার চলে, কিন্তু তাদের মধ্যে আবার আহ, সায়েন্টিফিক্যালি এটা অ্যাডভাইস করা হয়, তাদেরকে উপদেশ দেওয়া হয় যে বেশি পরিষ্কার যাতে না চলে। বেশি পরিষ্কার না চলে মানে যে হ্যাঁ, হেলথ এন্ড হাইজিনটা দরকার, কিন্তু একেবারে মাটি ধরলাম না, মাটির কাছে গেলাম না, বাহিরে গেলাম না, বাহিরের বাতাস পেলাম না, এটা কিন্তু তারা কখনোই বলে না। তো যারা পশ্চিমা জগতে, উন্নত বিশ্বে, তারা একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে যে হ্যাঁ, আমি ময়লা খাবো না, এমন ময়লা খাবো না যে আমার টাইফয়েড হয়ে যেতে পারে বা আমার পেটের অসুখ হতে পারে, কিন্তু আবার সেই সাথে আমি কারো ঘরে বন্দী হয়ে থাকবো না, বা শুধু ঘর গাড়ি গাড়ি ঘর এভাবে আমি চলবো না, বাইরেও যাব। সেজন্য তারা ছোটবেলা থেকে কিন্তু বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে কিন্তু বাহিরে খেলতে দেয়, বড় করে। তারা নিজেরও বাইরে হাঁটতে যায়, প্রচুর বাইরে হাঁটে তারা। আমাদের বাংলাদেশের মানুষের তুলনায়, মানে আমাদের সামাজিক স্তরে যারা আছে তাদের তুলনায় কিন্তু তারা অনেক বেশি বাইরে হাঁটে। তো এখন তাদের মধ্যে কেন সংক্রমণটা বেশি হয়েছে, আম এটা একাধিক কারণে হতে পারে। একটা হলো যে ভাইরাসের স্ট্রেইনটা এখানে অন্যরকম হতে পারে। সুতরাং the virus can be more potent, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে এখানে আ বিভিন্ন ধরনের জনগোষ্ঠী এখানে বসবাস বাংলাদেশের তুলনায়। বাংলাদেশে কিন্তু আমাদের একটু homogeneous population বেশি, বাঙালি বেশি, বাংলাদেশী বেশি। এইসব দেশে আসলে দেখা যাচ্ছে যে ইংলিশ সাদা লোক আছে, বাদামি আছে, কালো আছে, আ মিডল ইস্টার্ন লোক আছে। বিভিন্ন জাতির, বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে এসে বসবাস করছে। এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে একেকটা জনগোষ্ঠীতে একেক রকমের রোগ সংক্রমণ হয়েছে। তো এটাও একটা ব্যাপার আছে। আর আরেকটা হলো যে ভাইরাসের আ potency-র ব্যাপার থাকতে পারে। আরেকটা হলো যে এখানেও মানুষ কিন্তু যেমন বিলেতে বেশি হয়েছে। আ নিউজিল্যান্ডে তুলনামূলকভাবে কম হয়েছে, অস্ট্রেলিয়াতে কম হয়েছে, ইউরোপের অন্য কিছু দেশে কম হয়েছে। বিলেতে অনেক বেশি হয়েছে। এখানকার লোকজন কথা শোনেনি। তারা যে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছিল, তারা সেটা না করে তারা কিন্তু একটু যথেচ্ছভাবে চলাফেরা করেছে বলেই তাদের মধ্যে সংক্রমণটা হয়তো বেশি হয়েছে। আরো কিছু ব্যাপার আছে, সেটা হলো যে এখানের বাড়িঘরগুলো যেহেতু ঠান্ডা পরিবেশ, সেখানে এইজন্য সবসময় জানালা খুলে রাখা যায় না। বদ্ধ পরিবেশ, বদ্ধতার একটা ব্যাপার আছে। তো বদ্ধতার কারণে এখানে শুধু যে ভাইরাস সংক্রমিত রোগ যেগুলো, সেগুলোও যেমন বেশি হতে পারে, তেমনি মানুষের অন্য হাইপার সেনসিটিভ রোগ যেগুলো, যেমন অ্যাজমাটাও কিন্তু এখানে অনেক বেশি হয়। তো পরিবেশের কারণে এটা কিছু ব্যাপার হতে পারে আরকি। জি, ডক্টর আলম, আপনি স্ট্রেইনের কথা বলছেন। তো দেখা যাচ্ছে বিশ্বের বেশ কয়েকটি দেশে নতুন স্ট্রেইন পাওয়া গেছে, সাউথ আফ্রিকাতে পাওয়া গেছে, জাপানে পাওয়া গেছে, আপনি যেখানে রয়েছেন সেই যুক্তরাজ্যে পাওয়া গেছে। তো এই নিউ স্ট্রেইনগুলো কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে, অথবা ভবিষ্যতে এর ফলাফলটা কি হতে পারে? আ যেই নতুন স্ট্রেইনটা এসছে সেটাকে নিয়ে বলি তাহলে। হুম, হুম। জি, জি। আম যেটা যেটা বিলেতে আ আ নতুন স্ট্রেইনের কারণে আ ইনফেকশন, অর্থাৎ রোগের বিস্তার অনেক বেশি বেড়ে গেছে। এই স্ট্রেইনটার বৈশিষ্ট্য হলো যে এটার আম আচ্ছা, স্ট্রেইন গুলো কিভাবে হচ্ছে তাহলে সেটা আগে একটু বলি। জি, সেটা হচ্ছে অবশ্যই। ভাইরাস সবসময় মিউটেশন করছে। মিউটেশনের সহজ সহজ ব্যাখ্যা হলো যে জেনেটিক মেটেরিয়াল যেটা আছে সেটার কিছুটা পরিবর্তন হয়। ডিএনএ অথবা আরএনএ, যার যে জেনেটিক মেটেরিয়াল আছে, সেটার পরিবর্তন এই কারণে হয় যে ভাইরাস যখন অভিযোজনের চেষ্টা করে, সে মানুষের শরীরে আরো বেশি যাতে তারও তো যে বেঁচে থাকার ইচ্ছে, প্রবল ইচ্ছে আছে। এবং মানুষের শরীর যত তাকে প্রতিরোধ করার চেষ্টা করছে, ভাইরাসও তত সেটাকে উতরে উঠে
আহ, নিজেকে অভিযোজনের চেষ্টা করে। তো অভিযোজন করার জন্য সে তার কিছু আকার আকৃতির পরিবর্তনের চেষ্টা করে, যাতে সে খাপ খাইয়ে নিতে পারে। এই আকার আকৃতি পরিবর্তনের জন্য কিন্তু মিউটেশন বলে একটা জিনিস হয়। মিউটেশন মানে হচ্ছে আমাদের যে জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ জিনের কিছু পরিবর্তন ঘটালে তাহলে আকার আকৃতির পরিবর্তন হয়। তো এই মিউটেশনটা ভাইরাসে অনেক হয়। আর তার মধ্যে করোনা ভাইরাসটা হচ্ছে ২ ধরনের ভাইরাস আছে। ডিএনএ ভাইরাস আছে আর আরএনএ ভাইরাস আছে। দুটো একটু একটু জটিল ব্যাপার। একটু জেনেটিক মেটেরিয়াল মধ্যে কিছু পার্থক্য আছে আরকি। তো আরএনএ ভাইরাসের জেনেটিক মিউটেশন অনেক বেশি হয় ডিএনএ ভাইরাসের তুলনায়, বা যেকোনো ডিএনএ মেটেরিয়ালের তুলনায় আরএনএ জাত কিছুর মিউটেশনটা, অর্থাৎ এই পরিবর্তনটা অনেক বেশি হয়। তো বিগত ২০২০ সালের সব পুরো ২০ সালেই কিন্তু এই করোনা ভাইরাসের প্রচুর মিউটেশন হয়েছে, এবং সেটা কিন্তু যুক্তরাজ্যেও কিন্তু জেনেছে যে অনেক মিউটেশন গুলা হচ্ছে। তো সব মিউটেশন কিন্তু স্থায়ী হয় না। স্থায়ী হয় না মানে এরা, আমরা বলি যে প্রতিষ্ঠিত হয় না, অর্থাৎ এরা বেঁচে যায় না, এস্টাবলিশড হয় না। এগুলো অনেক পরিবর্তন হয়, কিন্তু কিছু আবার ধুয়ে চলে যায়, আর টিকলো না। যেটা টিকে সেটা টিকে গেল, এবং সেটা টিকছে এই কারণে যে তার অভিযোজন ক্ষমতাটা অনেক বেশি। তো তেমনি এই নতুন স্ট্রেইন যেটা সাউথ আফ্রিকাতে পাওয়া গেছে, যেটা যুক্তরাজ্যে পাওয়া গেছে, এটা টিকে গেছে কারণ এর পরিবর্তনের কারণে এ একটা অ্যাডভান্টেজ পেয়েছে, একটা বেনিফিট পেয়েছে। বেনিফিটটা হলো এই যে বিশেষত যে স্পাইক প্রোটিন, আপনারা ভাইরাসটার ছবি দেখেছেন, উপরে যে গাছের মতো যে জিনিসগুলো আছে ব্রোকলির মতো, এগুলোতে স্পাইক প্রোটিন, এই স্পাইক প্রোটিনটা তার খুব দরকার প্রবেশের জন্য, মানব দেহে প্রবেশের জন্য, শরীরে যুক্ত হওয়ার জন্য, বন্ধন যুক্ত হওয়ার জন্য, তার অ্যাটাচমেন্টের জন্য এবং এন্ট্রির জন্য এটা তার দরকার। এই স্পাইক প্রোটিনটা তার যত শক্তিশালী হয় তত তার প্রবেশটা সহজতর হয়, এবং তত এটা কি বলবো তার জন্য সুবিধাজনক হয়। এই স্পাইক প্রোটিনে তার আকৃতির পরিবর্তনটা করার জন্য তার মিউটেশন হয়েছে, এবং অনেক জায়গায় মিউটেশন হয়েছে, তবে স্পাইক প্রোটিনের মিউটেশন হওয়াতে তার প্রবেশের অ্যাডভান্টেজটা বেড়েছে, যার কারণে এই ভাইরাসটা খুব দ্রুত ছড়াতে পারছে। জি ডক্টর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো এই বিষয়টি নিয়ে। দর্শক, সময় হলো একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। ডক্টর মাসিলুল আলম, আবার আপনার কাছে জানতে চাচ্ছি যে এই করোনা ভাইরাস থেকে বাঁচতে তো বিশ্বব্যাপী টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যেখানে রয়েছেন সেখানেও টিকা দেওয়া হচ্ছে, সেখানে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে। তো ভ্যাকসিন নেবার পরে মানুষের মধ্যে প্রতিক্রিয়াটা আপনারা কীরকম লক্ষ্য করছেন? প্রতিক্রিয়াটা বেশিরভাগই হচ্ছে ভালো, যে তারা ভ্যাকসিন দিয়ে খুব খুশি। যে আমি ভ্যাকসিন নিতে পারাটাই হচ্ছে এখন একটা চ্যালেঞ্জের ব্যাপার, কারণ শুধু যারা প্রায়োরিটিতে আছে সেভাবে ধাপে ধাপে মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো ভ্যাকসিন নিতে পারলেই সবাই বলছে আমি ভ্যাকসিন পেয়ে গেছি। তো এই জন্য তাদের অভিব্যক্তিটা খুব ভালো, আর যারা পায়নি তারা চিন্তা করছে যে কখন তারা পাবে। তো কারণ কি এটা বলা এমন যায়, একটা ডক্টর আলম, বলা যায় যে আসলে আপনি যেখানে রয়েছেন যুক্তরাজ্যে, ভ্যাকসিনের প্রতি মানুষের একটা আস্থার জায়গাটা তৈরি হয়েছে? এখানে আহ, এখানে স্বাভাবিক, মানে জেনারেলি বলতে গেলে আর কি, সাধারণভাবে বলতে গেলে মানুষ এখানে খুব আস্থা রাখে। ভ্যাকসিনের ব্যাপারটা এখানে আসলে খুব প্রতিষ্ঠিত। আর যখন ভ্যাকসিন আসে বাজারে, আহ, বেশিরভাগ মানে কনসেনসাস যেটা, সেটা হচ্ছে মানুষ জানে যে এটা পরীক্ষা নিরীক্ষা করেই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, এবং সরকারের যে ড্রাগ রেগুলেটরি বোর্ড, ইংল্যান্ডে হচ্ছে MHRA, যেমন যুক্তরাষ্ট্রে আছে FDA, তো তারা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে যেহেতু সেটাকে অ্যাপ্রুভাল দেয়, অর্থাৎ সেটাকে তারা সম্মতি দেয়, আহ, সেজন্য মানুষের সরকারি এবং এই যে রেগুলেটরি বোর্ড, তাদের উপর অনেক আস্থা দীর্ঘকাল ধরেই আছে।
তো তারা খুব পজিটিভলি জিনিসটা নেয় যে হ্যাঁ, এটা যেহেতু অনুমোদন পেয়েছে তাহলে এটা নেওয়া যাবে। আর যে যারা নিতে পেরেছে তারা খুব খুশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যান্টি ভ্যাকসিন গ্রুপও তৈরি হয়ে গিয়েছে। তো এই অ্যান্টি ভ্যাকসিন গ্রুপগুলো কেন তৈরি হয়, তারা আসলে তাদের ফাংশনটা কিরকম থাকে? অ্যান্টি ভ্যাকসিন গ্রুপ ভালো ভালো প্রশ্ন করেছেন। অ্যান্টি ভ্যাকসিন গ্রুপ কিন্তু বিলেতে, ইউরোপে, আমেরিকায় তো বটেই। এখানে কিন্তু সবসময় ছিল। একেবারে শুরু থেকেই ছিল। তবে এটা আম আ শুরু থেকে হয়তো কম ছিল। এখন হয়তো এই অ্যান্টি ভ্যাক্সার্স যারা, তারা হয়তো সংখ্যা একটু বেড়েছে। আ তাদের সংখ্যা এতটা বড় নয় যে এটা দুশ্চিন্তার ব্যাপার। কিন্তু যেই জিনিসটা দুশ্চিন্তার ব্যাপার সেটা হচ্ছে এদের কারণে যদি অনেকে ভ্যাকসিন না নিয়ে থাকে বা তাদের মধ্যে যদি ভ্যাকসিন না নিয়ে থাকে, তাহলে তাদের কারণে রোগটা অন্য মানুষদের মাঝে সংক্রমিত হতে পারে। এখন প্রশ্ন হলো যে অ্যান্টি ভ্যাক্সার্স কেন? মানে অ্যান্টি ভ্যাকসিন ক্যাম্পেইন কেন হচ্ছে? আ এটার ছোট একটা কারণ আছে আর ২ টো বড় কারণ আছে। ছোট কারণটা হলো যে যদি ভ্যাকসিনের একটা মূল্য থাকে, যে পয়সা দিয়ে কিনতে হবে, তাহলে কারো হয়তো চিন্তা করতে পারে যে আমার ক্রয় ক্ষমতার মধ্যে সেটা নেই। এদেশেও গরিব মানুষ আছে। আ মানে সেরকম গরিব না, কিন্তু তারপরেও গরিব মানুষ কিছু নেই যে তা নয়। তারা হয়তো চিন্তা করে যে আমি কি এটা আ আ আমার এটা ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা। আর বড় ২ টো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো যে আস্থাহীনতা। অর্থাৎ একটা গ্রুপ তারা হয়তো বিশ্বাস করে ভ্যাকসিনে, যে ভ্যাকসিন বলে একটা জিনিস আছে এবং সেটা কার্যকর, এটা দরকার। কিন্তু তাদের একটা আস্থাহীনতা থাকতে পারে। আস্থাহীনতার প্রসঙ্গটাতে আমি পরে আসছি। ২য় বড় কারণটাতে আ আগে যাই। ২য় কারণটা হচ্ছে অজ্ঞতা। অর্থাৎ এক শ্রেণীর লোক আছে আ যারা হয়তো সেভাবে লেখাপড়া করেনি বা করতে চায়নি বা সেটা জানতে চায়নি। তারা না জেনেই তাদের কিছু কুসংস্কার আছে। সোজা কথায় যে কুসংস্কার। যে আমি জানলাম না এবং আমি জানতেও চাইলাম না। ভ্যাকসিন বলে কোনো জিনিস নাই, এগুলো ভুয়া জিনিস। এগুলার কোনো এবং তারা বিজ্ঞানেই বিশ্বাস করে না। আ আপনি জানেন কিনা যে পৃথিবীতে কিন্তু ফ্ল্যাট আর্থ সোসাইটি হুম, হুম। আছে। ফ্ল্যাট আর্থ সোসাইটি মানে হচ্ছে যারা বিশ্বাস করে পৃথিবী সমান, পৃথিবী গোল নয়। যে পৃথিবী মধ্যযুগে যেটা বিশ্বাস করত যে পৃথিবী ইস এ ফ্ল্যাট আর্থ, সমতল ভূমি। তো এবং পৃথিবীর ওই প্রান্তে গেলে তারা পড়ে যাবে পৃথিবী থেকে। তো এরকম গ্রুপ কিন্তু আ যারা বিশ্বাস করে তারা এখনো আছে। তো যেই যুগে ফ্ল্যাট আর্থ সোসাইটি থাকতে পারে, সেই যুগে ভ্যাকসিনের মতো একটা জটিল বিষয় বা ওষুধের মতো একটা জটিল বিষয় বিশ্বাস করবে না, সেরকম লোক তো থাকতেই পারে। এখন তারা যদি রাজনৈতিকভাবে বা তারা যেহেতু এখন মুক্ত বাক স্বাধীনতা, তারা যদি সেটা গিয়ে ডেমনস্ট্রেশন করে, প্রোটেস্ট করে, তাহলে সেটা অনেক বেশি মিডিয়াতে আসে এবং সেটা জানাজানি হয়। তো এটা হচ্ছে অ্যান্টি ভ্যাক্সার্স গ্রুপ যেটা আ অজ্ঞতার কারণে তারা জানছে না, বুঝতে পারছে না এবং তারা বিশ্বাসই করে না এরকম কোনো জিনিস। তাহলে এইবার আগের প্রসঙ্গটাতে আসি যে আস্থাহীনতা কেন? আস্থাহীনতা হলো যে তারা আ যে এটাকে ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে কিনা? এটা নিরাপদ কিনা আমাদের শরীরের জন্য? কতটুকু নিরাপদ? অর্থাৎ এটা দিলে আমাদের কোনো ক্ষতি হবে না বা আমাদের কোনো আম আ আ অনভিপ্রেত কোনো আ প্রতিক্রিয়া বা পরিবর্তন আমাদের এমন কিছু হলো যে তারা এখন সেটা আস্থা নেই বলে। এরকম কোনো যে কারণ নেই সেটা তা নয়। কারণ অতীতে অন্যায়ভাবে আ ইলিগালি আ আ মানুষের উপর যে কিছু পরীক্ষা-নিরীক্ষা কখনো হয়নি তা কিন্তু নয়। যুক্তরাষ্ট্রে হয়েছে, আ আ ইউরোপে বিশেষ করে ২য় বিশ্বযুদ্ধের সময় প্রচুর পরীক্ষা-নিরীক্ষা মানুষের উপর করা হয়েছে। জীবজন্তুর উপর তো করা হয়ই। কিন্তু মানুষের উপরে যেহেতু অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, এজন্য মানুষের একটু সন্দিহান যে এটা কি কোনো এক্সপেরিমেন্টিং করা হচ্ছে কিনা? আমাদেরকে আ আমাদেরকে গিনিপিগ হিসেবে ব্যবহার করে কিছু করা হচ্ছে কিনা? সেই আস্থাহীনতার কারণে হয়তো অনেকে করছে। তবে আমার বিশ্বাস যে এরকম কোনো আ এরকম কোনো দুরভিসন্ধি নিয়ে কিন্তু কোনো ভ্যাকসিন তৈরির কোনো কর্মসূচি হাতে নেওয়া হয়নি। জি, এটা আমার জি, ডক্টর বিশ্বাস। আলম, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যম এসেছে যে নরওয়েতে ফাইজারের ভ্যাকসিন নেবার পরে ২০ জনের বেশি লোক মারা গিয়েছেন, যদিও তাদের মধ্যে ওল্ড এজ কমপ্লিকেশনসটা ছিল। তো এই যে নিউজটা, এই যে মারা গেলেন, এইটি ভবিষ্যতে যারা ভ্যাকসিন নিবেন তাদের উপরে কতটা প্রভাব বিস্তার করবে, তাদের মধ্যে কতটা আস্থার সংকট তৈরি করবে? সংক্ষেপে যদি বলেন।
তাদের উপর তো অবশ্যই প্রভাব বিস্তার করবে। যখনই কোনো মৃত্যুর খবর কেউ শুনে, সেটা কেন হলো বা কোন বয়সে হলো, সেটা বোঝার আগে মানুষ কিন্তু একটা ভয় ভীতি চলে আসে, আচ্ছা এটা তো আমারও হতে পারে। ৮০ বছর লোককে দেওয়া হয়েছে, তিনি মারা গেছেন, কিন্তু আমার বয়স ৪০ বা আমার বয়স ৫০ বা আমারও তো হতে পারে। এই একটা ভীতি আসতেই পারে। আ তবে আ বয়স্ক লোকরা যারা মারা গেছেন, আম সেটা একটা সে ভ্যাকসিন দেওয়ার কারণে মারা গেছে, সেটা যে পুরোপুরি ভ্যাকসিনের কারণেই সেটা কতটা সেটা কতটা সত্য সেটা আসলে পরীক্ষা ছাড়া বোঝা যাবে না। এটা ঠিক যে একজন বয়স্ক মানুষ আ আ কিছু একটা যিনি খুব vulnerable, অর্থাৎ যিনি খুব আ কঠিন অবস্থায় আছেন, হয়তো তার অন্য ধরনের জটিলতা আছে। ভ্যাকসিন কিন্তু সহজ জিনিস নয়। একটা ভাইরাসের একটা অংশ শরীরে দেওয়া হচ্ছে। আ এটা কিন্তু হেলাফেলার বিষয় নয়। এটা একটা শরীরের জন্য একটা আ বেশ বিশাল একটা ব্যাপার, বিশাল একটা ঘটনা। তো সেটা একজন বয়স্ক মানুষের কিন্তু সেটা ধারণ করার মতো ক্ষমতা নাও থাকতে পারে। বেশিরভাগ বয়স্ক মানুষদেরই কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু আ ৫ টা আঙ্গুল তো সমান নয়। তো তো সুতরাং কারো, এটাকে কি কারো আপনি দুর্ঘটনা বলতে পারি আমরা? হয়তো তাই। আম একটা উদাহরণ দিই। আম অনেক সময় জানলাম না আমরা যে একজন মানুষের ক্যান্সার ধরা পড়েছে। একদম লেট স্টেজে ক্যান্সার ধরা পড়েছে। এবং তাকে বাঁচানো যাবে কি যাবে না সেরকম একটা চিন্তা হচ্ছে। তখন ডাক্তার বললেন যে, "আচ্ছা আমরা একটা শেষ চেষ্টা করে দেখি। আমরা তাকে কিমোথেরাপি দিই।" তো কেমোথেরাপি জিনিসটাই কিন্তু খুব ভয়াবহ। এটা মানুষ নিতে পারে না অনেক সময়। তাকে দেওয়া হলো কেমোথেরাপি, তারপর তিনি মারা গেলেন। এখন কথা হলো যে তিনি কি আসলে ক্যান্সারে মারা গেছেন? নাকি আসলে কেমোথেরাপি দেওয়ার কারণে মারা গেছেন? এটা অনেক সময় বলাটা খুব কঠিন হয়ে পড়ে। তো এই জিনিসটা সত্য যে যার শরীর অনেক vulnerable, তখন তাকে যেকোনো কিছু দিলেই, সেটা ভ্যাকসিন কেন, অন্য কিছু দিলে, অন্য একটা ওষুধ দিলেও কিন্তু তার মৃত্যু হতে পারে। এটা অ্যাক্সিডেন্ট হতেও পারে। জি, ডক্টর আবার আলম, এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবার আসবে বিরতির পরে। দর্শক, সময় হলো আরো একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আজকে আমরা কথা বলছি করোনা টিকা ভালো মন্দ এই বিষয়টি নিয়ে। আমি আবার যেতে যাচ্ছি ডক্টর আলমের কাছে। ডক্টর আলম, আমরা তো হার্ড ইমিউনিটির কথা বলছি প্রথম থেকে, তো একটি জনগোষ্ঠীর কত শতাংশ লোককে ভ্যাকসিন দিলে বলা যাবে যে আসলে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে সেই জনগোষ্ঠীর মধ্যে? সাধারণভাবে 70% মানে ৭০% বা তার ঊর্ধ্বে গেলে আমরা একটু কনফিডেন্স পাই যে হার্ড ইমিউনিটির আ লেভেলটা আমরা ধরতে পেরেছি। তো টিকা দিয়ে কি আসলে হার্ড ইমিউনিটিটাকে অর্জন করা যায়? টিকা দেওয়াটা আসলে হার্ড ইমিউনিটির একটা অন্যতম প্রধান প্রক্রিয়া। তো যখন একটা জনগোষ্ঠীকে যত বেশি টিকা দেওয়া হয়, তত আমরা এটা কিন্তু একটা একটা খুব প্রধান একটা প্রক্রিয়া আরকি। সুতরাং নিশ্চয়ই উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই। তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে যেখানে টিকা দেয়া হচ্ছে সেখানে সাইড ইফেক্টের কথা বলা হচ্ছে, অ্যালার্জির কথা বলা হচ্ছে, মাথা ব্যথার কথা বলা হচ্ছে, শরীর ব্যথার কথা বলা হচ্ছে। আবার বলা হচ্ছে যাদের অ্যালার্জি রয়েছে তারা যাতে টিকা না প্রয়োগ করেন। তো আসলে এটা কি একটু বলবেন, সায়েন্টিফিকলি বলবেন যে আসলে অ্যালার্জির বিষয়টা কি, আসলে কেন অ্যালার্জি যাদের রয়েছে তাদেরকে টিকা দিতে মানা করা হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। আসলে মানুষের সবার ইমিউন সিস্টেমের আ ক্ষমতা বা স্বরূপটা একই রকম নয়। কারো ইমিউন সিস্টেম একটু আমরা বলি হাইপো ইমিউন, হাইপো মানে নিচে। কারোটা জাস্ট রাইট, মানে যেটুকু প্রতিক্রিয়া দেখানোর কথা ততটুকু দেখায়। কারোটা হচ্ছে হাইপার ইমিউন। হাইপার মানে হচ্ছে অতি প্রতিক্রিয়াশীল। সুতরাং সে কারণে কিন্তু অনেকের মধ্যে আমরা অ্যাজমা দেখি, অনেকের মধ্যে অ্যালার্জি দেখি, গায়ে র‍্যাশ উঠে। কারো বেগুন খেলে প্রতিক্রিয়া হয়, কারো আ আ কি বলে যে মাংস খেলে হয়, কাঁঠাল খেলে হয়, এরকম। তো বিভিন্ন মানুষের ইমিউন সিস্টেমের বিভিন্ন আ লেভেলের স্ট্রেংথ আছে বলেই হয়তো এটা হয়। আ এখন ভ্যাকসিনে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ভ্যাকসিনের ২ টো জিনিস আছে।
একটা হচ্ছে ভ্যাকসিনের বাহক বা ক্যারিয়ার, যেটা দিয়ে পেইলোডটা, তো ভ্যাকসিনের বাহক একটা, আরেকটা হচ্ছে পেইলোড, মানে যেটা মালটা হচ্ছে ভাইরাসের যে অংশটা, যেমন উদাহরণস্বরূপ স্পাইক প্রোটিন অথবা আরএনএ যেটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মালকে পাচার করা হলো। আর ক্যারিয়ার হচ্ছে আরেকটা ভেক্টর, আর ওটা আরেকটা ভাইরাসের একটা অংশ, কিন্তু সেটা আমাদেরকে কোনো ক্ষতি করে না, সেটা হচ্ছে ক্যারিয়ার। এখন মানুষের শরীরে দেওয়া যখন ঢুকানো হলো, এটা অ্যাডমিনিস্টার করা হলো, টিকাটা দেওয়া হলো, তখন স্বভাবতই একটা প্রতিক্রিয়া তো থাকবেই, যে শরীর এটাকে গ্রহণ করছে। কারো ইমিউন সিস্টেম যদি অতি প্রতিক্রিয়াশীল হয়, তাহলে তার এটার প্রতি রেসপন্স, যেটা প্রতিক্রিয়াটা, এটা অনেক বেশি তীব্র হতে পারে। হাইপার সেন্সিটিভ যারা, তো তাদের ক্ষেত্রে এটা নিষেধ করা হচ্ছে যে তাদেরকে যাতে দেয়া না হয়। এখন এই প্রতিক্রিয়াটা এই ভেক্টর যেটা ক্যারিয়ার, সেটার প্রতিও হতে পারে কোনো কারণে, অথবা অ্যাকচুয়াল ভ্যাকসিনটার কারণে যে মালটা যেটা দেওয়া হলো সেটার এগেনস্টেও হতে পারে। একটা জিনিস বলি যে প্রতিক্রিয়াটা কিন্তু খুব অনেকের মাঝে, যেমন যাদেরকে ইনজেকশন দেওয়া হয় বা রক্ত তোলা হয়, রক্ত নেওয়া হয়, তাদেরও কিন্তু যেখানে ইনজেকশন দেওয়া হলো সেখানেও কিন্তু প্রতিক্রিয়া হয়। তো প্রতিক্রিয়াটা খুব কমন, খুব সাধারণ একটা ঘটনা। কারো মধ্যে এটা একটু বেশি হয়, এবং সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। জি, ডক্টর আলম, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে বলা হচ্ছিল যে ভ্যাকসিন দেওয়ার পরে পৃথিবী থেকে হয়তোবা করোনা মুক্ত হবে, করোনা চলে যাবে। কিন্তু এই ভ্যাকসিনগুলো একবার নেওয়ার পরে কতদিন পর্যন্ত মানুষকে সুরক্ষা দিবে? এটা কি 6 মাস, 1 বছর, এরকম কোনো সায়েন্টিফিক কোনো ডাটা অথবা ইনফরমেশন আপনারা পেয়েছেন কিনা? এরকম ইনফরমেশন কিন্তু এখনো পর্যন্ত আসলে আমি যতদূর জানি, ফাইজার অথবা অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন এন্ড জনসন অথবা বায়োএনটেক কেউ এখনো কিন্তু দিতে পারেনি। তারা একটা অনুমান করে বলতে পারে, অনুমান করে বলছে এ পর্যন্ত, যে ইমিউন রেসপন্স এফেক্ট, যেটা প্রতিক্রিয়া হচ্ছে যার কারণে মানুষকে সুরক্ষিত রাখবে, সেটার যে মেমোরি অর্থাৎ স্মৃতি, ইমিউন সিস্টেমের স্মৃতিতে রাখতে হয়। এই যে এই ভাইরাসটা আসলো, এটা তার স্মৃতিতে, তার লাইব্রেরিতে এটা থাকতে হবে, যে এটার চিত্রটা। তো সেটা কতদিন তার মেমোরিতে, তার স্মৃতিতে থাকবে। কিছু রোগ জীবাণুর ক্ষেত্রে সারা জীবন থাকে, কিছু রোগ জীবাণুর ক্ষেত্রে 6 মাস, কিছু 1 মাস, 2 মাস, কিছু 12 মাস থাকে। এই করোনার ক্ষেত্রে এখনো নিশ্চিত কিছু বলা যায়নি। তবে তারা অনুমান করছে যে অন্তত 6 মাস থেকে হয়তো 1 বছর থাকতে পারে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে যেহেতু এটার মিউটেশন হচ্ছে প্রচুর, এটার পরিবর্তন হচ্ছে, নতুন স্ট্রেইন আসছে। সুতরাং এই বছর এবং আগাম বছরগুলোতেও আরো অনেক নতুন স্ট্রেইন আসবে, এটা কিন্তু আমাদের ধরে নিতেই হবে। এবং সুতরাং এই যতটা নতুন স্ট্রেইন আসবে, সেগুলোর বিরুদ্ধে এই একই ভ্যাকসিন কাজ করবে কিনা, সেটা কিন্তু আমরা আজকে বলতে পারছি না। আমরা আশা রাখতে পারি, কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি না। জি, ডক্টর আলম, বাংলাদেশে তো টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আশা করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তো যারা কর্মকর্তা রয়েছেন সরকারের উচ্চ পর্যায়ে, তারা বলছেন যে মানুষের মধ্যে আস্থা তৈরি করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের প্রেক্ষিতে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি আস্থা তৈরি করার ক্ষেত্রে? আস্থা মানে আপনি বলছেন যে ডিপ্লয়মেন্ট, অর্থাৎ এই যে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়ার, এটার উপরে আস্থার জি, কথা জি, বলছেন? ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া এবং ভ্যাকসিনটা কতটা আমাকে সেফ দিবে সেই জায়গা থেকে। আ সেফটির জন্য আসলে আ সরকারিভাবে, বেসরকারিভাবে যেভাবেই হোক, যতটা জনসংযোগ করে মানুষকে তথ্য দেওয়া যায় যে আ এটার কেন নিরাপদ, এটা কেন দেওয়া দরকার, এবং বিজ্ঞানসম্মত তথ্যগুলো, এবং বিশেষ করে যারা ডাক্তার আছেন, ডাক্তারদের উপর কিন্তু মানুষের ভরসা সবসময় বেশি। ডাক্তারদের উপরেও বেশি, আরেকটা হচ্ছে যারা ধর্মীয় নেতা আছেন, যারা ইমাম আছেন, বিভিন্ন আ আ আ কি বলে যে মুরুব্বি আছেন, ধর্মীয় মুরুব্বি যারা, তাদের কথাও কিন্তু মানুষ শুনেন। তো তাদের মাধ্যমে যদি এই তথ্যগুলা প্রচারিত হয়, তাহলে মানুষ কিন্তু আস্থা পাবে। অবশ্যই সেগুলা ভালো তথ্য দিতে হবে। আর আরেকটা হচ্ছে ডিপ্লয়মেন্ট এর ব্যাপারে। অর্থাৎ এই ভ্যাকসিন কিভাবে দেওয়া হবে, সেটাও মানুষকে একটু বুঝিয়ে বলা দরকার, যে কাকে আগে দেওয়া হবে, ১ম সারিতে, ২য় সারিতে, ৩য় সারিতে, এবং কেন? অর্থাৎ ভালনারেবল, যারা যত বেশি বিপদে আছেন, আ সেটা ধরে তাদেরকে আগে, তারপর ২য়, ৩য়, ৪র্থ, এভাবে কেন দেওয়া হবে, সেটা যদি মানুষকে একটু বুঝিয়ে বলা হয়,
তাহলে মানুষ হয়তো আস্থা পাবে বেশি। ডক্টর মাসিউল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আশা করি ভবিষ্যতে আপনার সাথে এই বিষয়টি নিয়ে আবারও কথা হবে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, করোনা মহামারী চলছে এই সময়টাতে নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন।